তো ক্লাস 11 সেমিস্টার 1 আজকে তোদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। সেটা হচ্ছে যে আমাদের ইউনিট 3তে যেটা পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীর ইম্পর্টেন্ট 25টা প্রশ্ন নিয়ে আজকে এই ক্লাসে আমি আলোচনা করব। ঠিক আছে, যেই 25টা প্রশ্ন একদম সমস্ত বই থেকে বাছাই বাছাই করে একদম ক্রিম ক্রিম 25টা প্রশ্ন আনা হয়েছে। যেই প্রশ্নগুলো তোরা যদি পড়িস বা এই জিনিসগুলোকে যদি রিভিশন করিস, তাহলে রিভিশন করলে তোদের পুরো চ্যাপ্টারের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর পরীক্ষা যেহেতু সামনে, তো টোটালটা এখন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত শেষ করার তো সেইভাবে টাইম নেই। তাহলে এখন আমাদের কীরকমভাবে পড়তে হবে, এখন আমাদের সাজেস্টিভ ওয়েতে মেনলি মানে পড়তে হবে এবং সাজেশান আমাদের দরকার। ঠিক আছে, এই চ্যাপ্টারের যেরকম আমি মোটামুটিভাবে তোদের একটা ইবুক দেবো, ঠিক আছে, একটা বই দেবো। আমি ক্লাস 12-এর ছেলেমেয়েদের যেমন বই দিচ্ছি, তো তোরা ক্লাস 11-এ পড়িস, 11-এর ছেলেমেয়েদেরও আমি বই দেবো। এমন না যে স্যার শুধুমাত্র ক্লাস 12-এই তবে আমরা কিছু পাবো না, না, ক্লাস 12-এর যেরকম আমি দিচ্ছি ক্লাস 11-এরও দেবো। এবং এই বই শুধুমাত্র তারাই পাবে যারা এই ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখবে, ভিডিওর নিচে কমেন্ট করবে, কি চ্যাপ্টারের বই লাগবে সেটা কমেন্ট করবে, ক্লাসের ফিডব্যাক দেবে, আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তারাই এই ইবুকটা পাবে। ঠিক আছে, সবাই কিন্তু নয়, আমি বেছে বেছে যারা একদম সিরিয়াস অ্যাসপিরেন্ট বা সিরিয়াস যারা পরীক্ষার্থী, সিরিয়াস যারা স্টুডেন্ট, তারাই কিন্তু এই বইটা শুধুমাত্র পাবে। স্যার কি বইয়ের কথা বলছেন, একবার তোদের বইটা আমি একটুখানি দেখিয়ে দিলে তোরা বুঝবি যে স্যার কি বই আমি এখানে তোদের দিতে চলেছি। দেখ, পর্যায় সারণী চ্যাপ্টারটা আমাদের বইতে যদি আমি দেখি, তাহলে বইতে দেখলে প্রচুর বড় আছে। তাহলে আমাদের অত বড় এখন স্যার আমরা যদি না পড়ে থাকি ফার্স্ট থেকে লাস্ট অবধি, তাহলে তো আমাদের সেই জিনিসটা শেষ করাটা একটু চাপের। তো দেখ, রসায়ন, ঠিক আছে, একাদশ শ্রেণী রসায়ন দেখতে পাচ্ছি, মৌলসমূহের শ্রেণী বিভাগ এবং ধর্মাবলীর পর্যায়বৃত্তি, যেখানে শ্রেষ্ঠ 30টি বাছাই করা এমসিকিউ, সমস্ত বই মিলিয়ে, ছায়া বলিস, সাতরা বলিস, বিভিন্ন মানে ওই সাতটার যেটা র্যাপিড টেস্ট আছে সেই বই বলিস, সেই মানে মার্কেটে যত টাইপের বই হয় আর কি, সমস্ত টাইপের বই মিলিয়ে আমি 30টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার সঠিক উত্তর এবং বিস্তারিত ব্যাখ্যা, তার সঙ্গে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার, যে ওয়ান লাইনারগুলো পড়লে তোদের চ্যাপ্টার পুরোপুরিভাবে রিভিশন হয়ে যাবে, সেই জিনিস আমি এনেছি। এবার দেখ, এই জিনিসটাই আমি তোদের সামনে আজকে একটু ডিসকাশন করব, মানে একটু রিভিশন করাবো। ঠিক আছে, লাইভ ক্লাস তো আমাদের যেমন চলছে চলবেই, লাইভ ক্লাসে তো আমরা যেরকম প্র্যাকটিস করাই, এই রেকর্ডেডের মাধ্যমে প্রশ্নোত্তর এবং তার বিস্তারিত ব্যাখ্যা সব জিনিস তোরা পাবি। এই দেখ, 1 নম্বর থেকে শুরু করে মোটামুটি 30 পর্যন্ত পুরো বইয়ের ফরম্যাটে পাবি, যেটা তুই যদি একবার পড়ে নিস, তুই ধরে নে এই পর্যায় সারণী ইউনিটটা থেকে তোর যত নম্বর আছে সেই নম্বর টোটাল তোর পকেটে চলে আসলো পুরোপুরি। ঠিক আছে, ব্যাপারটা এইরকমই, এটা কিন্তু পুরো বাছাই করে আনা হয়েছে। হ্যাঁ, এই যে এক্সপ্লানেশন বা এই যে সমাধান আছে, এই সমাধানের সঙ্গে কিন্তু তুই বইয়ের কোনো সমাধানের সেরকমভাবে মিল পাবি না। এই সমাধান কিন্তু পুরোপুরিভাবে আমার নিজের তৈরি করা, এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে যেটুকু বিস্তারিত সমাধান দেওয়া দরকার সেই সমাধান কিন্তু পুরোপুরিভাবে এখানে দেওয়া আছে এবং পুরোপুরিভাবে বাংলা ল্যাঙ্গুয়েজেই আছে। তো যাদের যাদের এই বইটা দরকার তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি, কমেন্ট করবি, ক্লাসের ফিডব্যাক দিবি, কোন কোন ক্লাসের ইউনিটের এরকম নোটস তোদের দরকার, এরকম শেষ মুহূর্তে বাছাই করা জিনিস দরকার, সেইটা লিখবি, এবং এই ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে, নিজেদের গ্রুপের মধ্যে জিনিসটা শেয়ার করবি। তবেই আমি প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম সাজেস্টিভ এমসিকিউ নোট কিন্তু আমি তোকে বানিয়ে দেবো। ওকে, একদম বাছাই করে করে। চল, তাহলে এই জিনিসটা আমরা আজকে একটুখানি ডিসকাশন করব, র্যাপিডলি এই জিনিসটা সম্পর্কে আমরা একটুখানি পড়ে নেব, তারপরে আমরা বই তোদেরকে দিয়ে দেবো। ওকে, তো প্রথম প্রশ্ন কি বলছে দেখ, প্রথম প্রশ্ন বলছে যে নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনগুলি ল্যান্থানাইট সংকোচনের ফলাফল। ল্যান্থানাইট সংকোচন আমরা কি জানি যে স্যার, এফ কক্ষপথ বা এফ অরবিটাল যেটা থাকে, সেই এফ অরবিটালের যে আবরণী প্রভাব থাকে বা শিল্ডিং এফেক্ট, যেটা মানে ইলেকট্রনকে ঢেকে দেওয়ার ক্ষমতা, সেই ঢেকে দেওয়ার ক্ষমতা অনেক কম থাকে। তো সেই জন্য শেষ কক্ষপথের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের সঙ্গে যে নিউক্লিয়াসের আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বল অনেক বেড়ে যায়। অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল না, যে স্যার নিউক্লিয়াস থেকে আমি যত দূরে যাব তত আকর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে ইলেকট্রনগুলো তাড়াতাড়ি কক্ষপথ ছেড়ে বেরিয়ে যাবে। কিন্তু এফ কক্ষপথের আবরণী প্রভাব কম থাকার জন্য মানে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেড়ে যায়। তো সেই জন্য সেই ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে চলে আসে, ওই জন্য নিউক্লিয়াসের কার্যকরী আধান বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটা আমরা বলি, সেই কার্যকরী আধান কি হয়, বেড়ে যায়, নিউক্লিয়াস পাওয়ারফুল হয়ে যায়। ওই জন্য বলছে যে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের
চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে সমগোত্রীয় ট্রানজিশন মৌলগুলির পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ প্রায় সমান হয়। একদমই তাই, মানে 4F সিরিজ এবং 5F সিরিজ যেটার কথা বলছে তাদের আয়নীয় ব্যাসার্ধ মোটামুটিভাবে সমান। ল্যান্থানাইট সংকোচন বা ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য এটা হয়, এই যে আয়নীয় ব্যাসার্ধের মান সমান বলছি, এই জিনিসটা ল্যান্থানাইট কন্ট্রাকশনের এফেক্ট, মানে ব্যাসার্ধ যেটা হওয়ার কথা ছিল বা সাইজ যেটা হওয়ার কথা ছিল তার থেকে সেই জিনিসটা কমে যায়। ওকে, সোনার ইলেকট্রন আসক্তি অস্বাভাবিক রকম বেশি বা তাপমোচী, একদমই তাই। সোনা মানে হচ্ছে অরাম, এইউর ইলেকট্রন আসক্তি দেখা যায়, ঠিক আছে। এটাও ল্যান্থানাইট সংকোচনের জন্য, এটা বইতে টার্ম হিসেবে লেখা আছে, এটা ল্যান্থানাইট সংকোচনের এফেক্ট বা প্রভাব বা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। ইরিডিয়ামের ঘনত্ব সমস্ত মৌলের মধ্যে সর্বাধিক, একদমই তাই। ইরিডিয়াম কোথায় আছে স্যার? টাংস্টেনের পাশে আছে। সেই ইরিডিয়ামের যে ঘনত্ব, সেই ইরিডিয়ামের ঘনত্ব অনেক বেশি। আমি এখানে এক্সপ্লানেশন হিসেবে তোদের সব জিনিস এখানে দিয়ে দিয়েছি, ভালো করে দেখ। বলছে এখানে 1 নম্বর প্রশ্নটা তুই ভালো করে লক্ষ্য কর। 1 নম্বর প্রশ্নটা যেটা বলছে এই যে বিস্তারিত ব্যাখ্যা, ঠিক আছে, এই জিনিসটা ভালো করে পড়বি যে 4F উপকক্ষে ইলেকট্রনগুলো যুক্ত হওয়ার সময় আবরণী ক্ষমতা খুব দুর্বল হওয়ায় নিউক্লিয়াসের ক্রমবর্ধমান কার্যকরী আধান জেড এফেক্টিভ বহিস্থ ইলেকট্রনকে টানে, একে ল্যান্থানাইট সংকোচন বলে। যেটা তোকে বললাম যে ইলেকট্রনকে ঢেকে দেওয়ার ক্ষমতা কম, ওই জন্য লাস্ট কক্ষপথের সঙ্গে তার অ্যাট্রাকশন খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ঢেকে দিতে পারছে না এই জন্য শেষ কক্ষপথের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বল কি হচ্ছে? আকর্ষণ বল বেড়ে যাচ্ছে। ওই জন্য ল্যান্থানাম Z57 থেকে লুটেশিয়াম 71 পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি ল্যান্থানাইট সিরিজ 58 থেকে 71 বলি, সিরিয়াম 58 থেকে লুটেশিয়াম 71 পর্যন্ত। তো ল্যান্থানামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার বা তার পরমাণু ক্রমাঙ্ক কত? 57 থেকে 71 পর্যন্ত সমস্ত পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ধারাবাহিকভাবে কমতে থাকে। একদম নিউক্লিয়াসের যদি আকর্ষণ বল বেড়ে যায়, লাস্ট ইলেকট্রনটাকে যদি টানে, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের আরও কাছাকাছি চলে আসবে। তাহলে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে তাহলে তার আকর্ষণ বল কি হবে? আকর্ষণ বল অনেক বেড়ে যাবে, তার মানে ব্যাসার্ধ কমে যাবে। এই জন্য বলছি যে চতুর্থ পর্যায়ে ট্রানজিশন মৌল জার্কোনিয়াম, নাইবোডিনিয়াম, মলিবডেনাম, ঠিক আছে। তোরা যদি পর্যায় সারণী দেখিস 4th পিরিয়ড দেখবি, 4th পিরিয়ডের যে ট্রানজিশন এলিমেন্ট জার্কোনিয়াম, নাইবোডিনিয়াম, মলিবডেনাম এবং পঞ্চম পর্যায়ে হফনিয়াম, টান্টালাম, টাংস্টেন। এই টাংস্টেন হচ্ছে সব থেকে ভারী ধাতু, ঠিক আছে। ভারীর কথা যদি বলি, ভারী ধাতু বললে টাংস্টেন উত্তর হবে। তাহলে এর আকার প্রায় সমান হয়ে যায়, ঠিক আছে, সমান হয়ে যায়, কারণ পঞ্চম পর্যায়ে পৌঁছানোর আগে ল্যান্থানের সংকোচনের আকার বৃদ্ধিকে অনেকটাই বাতিল করে দেয়, ঠিক আছে। আর আকার সংকুচিত হয়, কার্যকরী আধান বেশি হয়। সোনার মতো ভারী মৌলগুলোর ইলেকট্রন আসক্তি অস্বাভাবিকভাবে বেশি এবং আপেক্ষিকতাজনিত প্রভাবও তার মধ্যে যুক্ত হয়। আর একই কারণে তৃতীয় ট্রানজিশন সারির মৌলগুলো অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনাম, এটা থার্ডে আছে, মানে থার্ড পিরিয়ডে আছে, তার মধ্যে ইরিডিয়ামের ঘনত্ব সব থেকে বেশি, ঠিক আছে। ওই জন্য ছোট আয়তনে অনেক বেশি ভর ঠাসা থাকে, যেহেতু আমরা ঘনত্ব মানে ভর বাই আয়তন জানি, আয়তনটা অনেক কম হয়ে যায় আর তার মাস অনেক বেশি থাকার জন্য তার ঘনত্বটা অনেক বেশি হয়। ওই জন্য কিন্তু আমাদের টাংস্টেনের তুলনায় বা প্ল্যাটিনামের তুলনায় ইরিডিয়ামের ঘনত্ব বেশি হয়। তো জার্কোনিয়াম, হফনিয়ামের ব্যাসার্ধ প্রায় সমান হয়, রাসায়নিক ধর্ম প্রায় অভিন্ন হয়, এই জন্য ল্যান্থানাইট সংকোচন বলে একে। তাহলে ল্যান্থানাইট সংকোচন সম্পর্কে আমরা কি পড়লাম? যে স্যার আমরা পড়লাম এর মধ্যে যে কটা স্টেটমেন্ট আছে প্রত্যেক কটা স্টেটমেন্টের মধ্যে সত্য, ঠিক আছে। এখানে দেখ ল্যান্থানাইট সংকোচনের প্রভাব থেকে বা ল্যান্থানাইট সংকোচন থেকে কিন্তু এই প্রশ্নগুলো বা এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা নেক্সট পার্টে আয়, নেক্সট জায়গাতে আয়, খুব তাড়াতাড়ি ডিসকাশন করে দিই। আমরা ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্ক জানি। আমাকে বলেছে যে এই যে কর্ণ সম্পর্ক তিনটে দেখা যায়, কার সঙ্গে কাকে? বলছে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক আছে, ঠিক আছে। লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের, বেরিলিয়ামের সঙ্গে আছে অ্যালুমিনিয়ামের, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম এবং বোরনের সঙ্গে সিলিকনের। এই যে কর্ণ সম্পর্কগুলো হয়, এই কর্ণ সম্পর্কের কারণ কি? স্যার আমাদের পর্যায় সারণীতে যত মৌল আছে কর্ণ সম্পর্ক এই তিনটে আছে, ঠিক। তো এই কর্ণ সম্পর্কের কারণ কি বলছে? সদৃশ তড়িৎ ঋণাত্মকতা, একদম এটা কর্ণ সম্পর্কের মেন কারণ বলতে পারি। সদৃশ তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ তাদের সমান হয়, ঠিক, মানে মোটামুটিভাবে সিমিলার হয়। সদৃশ মানে এক্স্যাক্টলি সমান নয়, মোটামুটিভাবে সমান, যে তাদের আয়নিক রেডিয়াস, তাদের ব্যাসার্ধ, তাদের সাইজ মোটামুটিভাবে সমান। সদৃশ ধ্রুবায়ন ক্ষমতা বিশিষ্ট, মানে আধান এবং ব্যাসার্ধের যে অনুপাত, যেটাকে পোলারাইজিং পাওয়ার বলি আমরা, ঠিক আছে। কোনো একটা ধর আমি
লিথিয়ামকে যদি দেখি তাহলে লিথিয়াম কি হিসাবে ভাঙে বা কেমনভাবে ভাঙে, বলবি লিথিয়াম স্যার প্লাস হিসাবে ভাঙে, Li প্লাস। আবার যদি ম্যাগনেসিয়াম বলি তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস। তাহলে লিথিয়ামের চার্জ কত আছে, মানে এর আধান কত আছে, ডিভাইডেড বাই এর ক্ষেত্রে রেডিয়াস কত বা তার ব্যাসার্ধ কত। তাহলে আধান বাই ব্যাসার্ধ লিথিয়ামের ক্ষেত্রে, আধান বাই ব্যাসার্ধ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, দুটোকে যদি তুই বার করিস, ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশনের ডেটাগুলো আমাদের সলিউশনে দেওয়া আছে, তো সেইটাকে বার করলে কি হবে, দুটোর ক্ষেত্রেই সমান হবে। ওই জন্য তিনটে কারণই কিন্তু এর ক্ষেত্রে সঠিক, এটা মাথায় রাখতে হবে। তিনটে কারণই সঠিক, আর এইগুলোকে ডায়াগোনাল রিলেশনশিপ বলা হয়। তোকে ডিরেক্টলি এই প্রশ্নও থাকতে পারে যে কর্ণ সম্পর্ক কাদের মধ্যে দেখা যায় বা কাদের মধ্যে দেখা যায় না, সেটা বলো তুমি, ঠিক আছে, ডিরেক্টলি এটাও থাকতে পারে। আচ্ছা নেক্সট এই জায়গাতে আয় এবার। এই অঙ্কটা যেরকম খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, এরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে থাকতে পারে। তোকে বলেছে যে বাষ্পীয় অবস্থায় 1 মোল ম্যাগনেসিয়াম ধাতু মোট 1200 কিলোজুল শক্তি শোষণ করে, আংশিকভাবে আয়নিত হয়। ম্যাগনেসিয়ামের প্রথম এবং দ্বিতীয় আয়নীভবন শক্তি যথাক্রমে 750 কিলোজুল পার মোল এবং 1450 কিলোজুল পার মোল। শক্তি শোষণের পর গ্যাসীয় মিশ্রণে Mg+ এবং Mg2+ এর শতকরা সংযুতি কত হবে? ভালো করে ভাব। ধর আমি বলছি যে আমার কাছে ম্যাগনেসিয়াম পরমাণু আছে, ধর আমি বলছি যে ম্যাগনেসিয়াম পরমাণু আছে, তো ম্যাগনেসিয়াম পরমাণু থেকে আমি বললাম যে আমার এক্স পরিমাণ, মানে এইটা আছে ধর টোটাল আমি বললাম 1 ইউনিট বা এক অংশ, 1 ইউনিট আমার কাছে ম্যাগনেসিয়াম পরমাণু আছে। তার মধ্যে আমি বললাম যে এক্স পরিমাণ ম্যাগনেসিয়াম 2+ রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম 2+ রূপান্তরিত হচ্ছে। তার মানে দ্বিতীয় আয়নীভবন শক্তি, প্রথম এবং দ্বিতীয় আয়নীভবন শক্তি যথাক্রমে এত এত, তাহলে দ্বিতীয় আয়নীভবন শক্তি পর্যন্ত যাচ্ছে, আমি বললাম Mg2+, তাতে রূপান্তরিত হচ্ছে এক্স পরিমাণ। তার মানে টোটাল ইউনিট যদি 1 হয় তাহলে 1 - x পরিমাণ শুধুমাত্র Mg+ যাচ্ছে, 1 - x পরিমাণ শুধুমাত্র Mg+ যাচ্ছে, ঠিক আছে। এবার বলছে যে 1 মোল ম্যাগনেসিয়াম ধাতু মোট 1200 কিলোজুল শক্তি শোষণ করে আংশিকভাবে আয়নিত হয়, ঠিক আছে, আংশিকভাবে আয়নিত হয়। প্রথম এবং দ্বিতীয় আয়নীভবন শক্তি যথাক্রমে এত এবং এত। এবার তুই একটা জিনিস ভাব যে এক্স পরিমাণ যদি শুধুমাত্র Mg2+ আয়নে, মানে এক্স পরিমাণ যদি শুধুমাত্র Mg2+ আয়নে রূপান্তরিত হয়, তাহলে 1 - x পরিমাণ আমি বললাম Mg+ আয়নে রূপান্তরিত হচ্ছে। তাহলে প্রথম আয়নীভবন শক্তি কত? 750। তার মানে আমি কি এটাকে লিখতে পারি না 1 - x ইন্টু 750, মানে 1 - x পরিমাণ প্রথম আয়নীভবন শক্তির সঙ্গে মাল্টিপ্লাই করলাম, কারণ Mg+ আছে, এটা এই পরিমাণ মানে এক্স পরিমাণ Mg2+ যাচ্ছে, মানে টোটালটাতে মানে কনভার্সন হচ্ছে, আর 1 - x পরিমাণ Mg+ যাচ্ছে। তার মানে 1 - x ইন্টু প্রথম আয়নীভবন শক্তি কত? 750। তার মানে 1 - x এর জন্য টোটাল কত হবে, এটা একটার জন্য, তাহলে 1 - x এর জন্য কত হবে 1 - x ইন্টু 750, ঠিক আছে। আর এক্স পরিমাণ আমাদের কি হচ্ছে, আমাদের দ্বিতীয় আয়নীভবন শক্তি যেটা, মানে এক্স পরিমাণ আমার Mg2+ রূপান্তরিত হচ্ছে, তাহলে দ্বিতীয় আয়নীভবন শক্তি কত আছে 1450। এটা হলো ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, যে টোটাল ম্যাগনেসিয়ামের টোটাল যে শক্তি শোষণ করছে কত হচ্ছে 1200 জুল, ঠিক আছে, এইটা তাহলে 1200 কিলোজুল। তাহলে এখান থেকে যদি তুই ক্যালকুলেশন করিস, আচ্ছা প্রথম আয়নীভবন শক্তি এবং দ্বিতীয় আয়নীভবন শক্তি হচ্ছে এটা, ও আচ্ছা 1 মিনিট, এটা তো দ্বিতীয় আয়নীভবন শক্তি হলো, তার মানে এক্স ইন্টু 1 মিনিট এখানে গন্ডগোল হয়েছে, এক্স ইন্টু 750 প্লাস এক্স ইন্টু 1450, মানে দেখ আমাদের এক্স পরিমাণ তো Mg2+ আয়নে কনভার্সন হচ্ছে, এক্স পরিমাণ বা এক্সটা অ্যাটম, তার মানে এক্স পরিমাণ প্রথম আয়নীভবন শক্তি প্লাস দ্বিতীয় আয়নীভবন শক্তি দুটোই তার সঙ্গে প্লাস হবে, ইজ ইকুয়াল টু আমরা কত বলবো, ইজ ইকুয়াল টু আমাদের টোটাল যে শক্তি আছে, টোটাল শক্তি কত 1200, ঠিক আছে। ভালো করে ভাব, এটা হচ্ছে ফার্স্ট, তাহলে এটা Mg+ এর জন্য শুধুমাত্র, তাহলে Mg+ কতগুলো আছে 1 - x, আর x হচ্ছে আমাদের Mg2+ এর জন্য, Mg2+ কত আছে 750 এবং আমাদের 1450, এটা ফার্স্ট আর এটা সেকেন্ড, ওই জন্য দুটোকে প্লাস করে দিলাম। তাহলে এখান থেকে তুই দেখ কত আসে, 750 আসে -750x প্লাস 750x, ঠিক আছে, প্লাস আমাদের কত আছে 1450, প্লাস আমাদের কত আছে 1450x ইজ ইকুয়াল টু কত 1200। তাহলে 750x ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1450x
ইজ ইকুয়াল টু কত 1200 মাইনাস 750, 1200 মাইনাস 750 মানে 450, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 450 বাই 1450, তাহলে 45 বাই 145, তাই তো 45 বাই 145, তার মানে 30-এর একটুখানি বেশি আসবে, তার মানে এটা 0.31 সামথিং আসবে। 0.31 মানে কত, এক্স এর যদি পার্সেন্টেজ বলি তাহলে 31%, এক্স মানে কে ছিল, এক্স মানে ছিল mg2+, তার মানে আমি বলতে পারি যে mg2+ এর শতকরা সংযুক্তি 31%, আর আমাদের mg+, তাহলে 1 মাইনাস এক্স হবে, তাহলে 1 মাইনাস 31 যদি করি 69%, তাহলে 69% আছে আমাদের, এই দেখ 69% আছে আমাদের mg+, এবং 31% হচ্ছে mg2+। এই হচ্ছে ব্যাপার, তুই উল্টোটাও করতে পারিস, এটাকেও এক্স ধরতে পারিস, এটাকেও 1 মাইনাস এক্স ধরতে পারিস, তোর ইচ্ছা, তোর ব্যাপার, ঠিক আছে। কিন্তু যেটাকেই ধরবি ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো করবি, এটা কিন্তু টাফ অঙ্ক, আমি আবারও বলছি, আমি যেহেতু লেভেল মেনটেন করে করাচ্ছি, এই অঙ্কটা কিন্তু টাফ প্রবলেম, এই অঙ্কটা কিন্তু টাফ অঙ্ক। সবকটা ম্যাগনেসিয়াম পরমাণু mg2+-এ যাচ্ছে না, কিছু কিছু mg+-এ রূপান্তরিত হচ্ছে, কিছু কিছু mg2+-এ রূপান্তরিত হচ্ছে, তাহলে রূপান্তরকরণ যেরকমভাবে আছে সেই রকমভাবে তোকে করতে হবে। ওকে, এটার ক্যালকুলেশন দেওয়া আছে আমাদের। নেক্সট দেখ, দ্বিতীয় পর্যায়ের 5টি মৌল পরপর দেওয়া পি কিউ আর এস টি এর প্রথম আয়নীভবন শক্তির প্যাটার্ন হলো, দেখ পি এর থেকে কিউ কম বা কিউ এর থেকে পি কম, পি লেস দ্যান কিউ, পি লেস দ্যান কিউ লেস দ্যান আর গ্রেটার দ্যান এস, আর গ্রেটার দ্যান এস আছে, ঠিক আছে, আবার এস লেস দ্যান টি আছে, তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়িয়েছে, কেমন দেওয়া, পি গ্রেটার দ্যান পি লেস দ্যান কিউ লেস দ্যান কিউ লেস দ্যান আর লেস দ্যান এস লেস দ্যান টি, এই আর গ্রেটার দ্যান এস আছে না, আর গ্রেটার দ্যান এস। এবার দেখ এই যে জিনিসটা যখন আছে, এই জিনিসটা দেখে বা এইটুকু জায়গা দেখে তুই ক্লিয়ারলি বুঝতে পারছিস যে স্যার মাঝখানে একটার বেশি হয়ে গেছে, তো কার একমাত্র বেশি হতে পারে, স্যার নাইট্রোজেনের বেশি হতে পারে। কেন নাইট্রোজেনের বেশি হতে পারে, ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস তুই ভাব, 1s2 2s2 2p3, তাহলে এই যে 2p3 আছে, তাহলে পি অরবিটালে আমাদের 3টে আছে, পি অরবিটালে 3টে ইলেকট্রনের জন্য, তাহলে পি অরবিটাল আমি বলবো হাফ ফিল্ড, তাহলে পি অরবিটাল হাফ ফিল্ড হুন্ডস রুল অনুযায়ী বা হুন্ডের সূত্র অনুযায়ী পি অরবিটাল বা পি কক্ষপথ বা পি কক্ষক অ্যাকচুয়ালি যদি হাফ ফিল্ড থাকে তাহলে সেটা শক্তি লাভ করবে, ঠিক আছে, স্টেবিলিটি লাভ করবে। ওই জন্য নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু আয়নীভবন শক্তি বেশি হয়ে যায়, কার তুলনায়, অক্সিজেনের তুলনায়। তাহলে সেকেন্ড এলিমেন্ট এটা কারা হবে, বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন নয়, দ্বিতীয় পর্যায়ের পরপর 5টা মৌল বলেছে, পরপর 5টা মৌল, তাহলে পরপর যদি আমরা 5টা মৌল বলি তাহলে এইটাই হতে পারে একমাত্র, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, দেখ আর মাঝখানে, তাহলে নাইট্রোজেনটা আমাদের মাঝখানে হবে, তুই আর এর জায়গাতে নাইট্রোজেনকে ছাড়া আর অন্য কাউকে তুই পাঠাতে পারবি না, আর মানে হচ্ছে নাইট্রোজেন, তাহলে এইখানে আর কোথায় আছে দেখ, আর সেই আর এর জায়গাতে নাইট্রোজেন পাঠালে একমাত্র এই অপশানটাই হবে, আর আছে হচ্ছে আমাদের মাঝখানে 3 নম্বরে আর আছে, তাহলে 3 নম্বরে নাইট্রোজেন থাকবে এখানে, একটাই অপশান আছে, আর কোথাও 3 নম্বরে নাইট্রোজেন নেই, সেই জন্য এটা উত্তর হবে, ঠিক আছে। ওই জন্য নাইট্রোজেনের আয়নীভবন শক্তি অক্সিজেনের তুলনায় কিন্তু একটু বেশি হয়, কারণ সেটা হুন্ডের সূত্র অনুযায়ী স্টেবিলিটি লাভ করে, তাই। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্নে আয়। 5 নম্বর বলছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রন আসক্তির মান খুব কম বা প্রায় শূন্য হওয়ার পেছনে কারণ কি স্যার, সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন বিন্যাস থাকে, বলবি হ্যাঁ স্যার একদম পুরোপুরিভাবে ফিল থাকে, ns2np6, যেরকম আমি নিয়নের কথা যদি বলি, ঠিক আছে, নিয়নের যদি আমরা কনফিগারেশন বার করি, তাহলে নিয়নের কনফিগারেশন বার করলে 1s2 2s2 2p6 হয়, এই হচ্ছে নিয়ন, তাহলে ns2np6 হলো। নতুন ইলেকট্রনটিকে বাধ্য হয়ে পরবর্তী উচ্চ শক্তি স্তর তাতে প্রবেশ করতে হয়, একদমই তাই, এখানে তো পুরোপুরি ফিল আছে, তাহলে ফিল আছে মানে সে এখানে ঢুকবে না, তার পরবর্তী শক্তি স্তরে তাকে যেতে হবে, ঠিক আছে। এস এবং পি কক্ষকের ইলেকট্রনগুলির আবরণী ক্ষমতা শক্তিশালী হয়, নিউক্লিয়াসের প্রকৃত আকর্ষণ নতুন ইলেকট্রনের উপরে কম প্রভাব পড়ে, একদমই তাই। এবার দেখ এইটা কিছুটা কারেক্ট, কিছুটা কারেক্ট মানে এই কোয়েশ্চেনের নিরিখে, বাট এখানে কিন্তু অন্য কোনো অপশান নেই, এখানে অল অফ দিস ABC 3টেই সঠিক কারণ, বোথ বলে কিন্তু কোনো উত্তর নেই যে অপশান এ আর অপশান বি, ঠিক। তুই যদি এটা বুঝতে নাও পারিস, এটা তো ঠিক এবং এটা তো ঠিক, এই দুটো ঠিক যখন আমাদের
অল অফ দিস উত্তর নিতেই হবে, এ এবং বি এবং সি তিনটেই সঠিক, কারণ এই জিনিসটা অটোমেটিক সঠিক হবে। আমরা যদি আবরণী প্রভাবের অর্ডার বলি, তাহলে অর্ডার বললে কিন্তু এস অরবিটালের আবরণী প্রভাব বেশি, তারপরে পি, তারপর ডি, তারপর এফ। তাহলে আবরণী প্রভাব বেশি মানে এই ইলেকট্রনকে কি করছে, ঢেকে দিচ্ছে। ঠিক আছে, ওই জন্য তার যে আকর্ষণ সেটা নতুন ইলেকট্রনের উপরে কম পড়ছে। হ্যাঁ, এস আর পি অরবিটাল সামনে যদি ঢাকা দিয়ে দেয়, তাহলে লাস্টে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল কিন্তু ততটা ভালো থাকবে না। ঠিক আছে, তাহলে দ্যাটস ওয়াই এটা হলো ঠিক। নেক্সট পরের কোয়েশ্চেনে আয়। পরের কোয়েশ্চেন বলছে একটি দ্বিযোজী আয়নের ইলেকট্রন বিন্যাস আর্গন 3d5। দ্বিযোজী আয়নের ইলেকট্রন বিন্যাস আর্গন 3d5। এবার তুই ভাব, দ্বিযোজী আয়ন কে আছে? আর্গন। আর্গন মানে কত স্যার? 18। আর্গন মানে 18। ঠিক আছে, আর্গন মানে 18 এইটা, আর 3d5 আমার আছে। 18 আর 5 কত হলো? 23। 18 আর 5 কত হচ্ছে? 23। ঠিক, এখানে 4s2 থাকা উচিত। ঠিক আছে, মৌলটির সর্বাধিক যোজ্যতা সংশ্লিষ্ট অক্সাইডটির সংকেত কত হবে? তুই একটা জিনিস ভাবতো, এখানে তো আর্গন 4s2 3d5 থাকার কথা, শুধুমাত্র 3d5 তো হবে না। 3d5 তো হবে না, এখানে থাকা উচিত এম মৌলটি যেটা হবে সেটা হচ্ছে আর্গন 18 4s2 3d5 এটা হবে। এবার যদি M2+ এ ভাঙে, তার মানে এর যোজ্যতা হচ্ছে 2। এ যদি 2+ এ ভাঙে, তাহলে 2+ এ ভাঙলে সেটা কি হবে? আর্গন 4s নট 3d5, তাই তো? 4s থেকে আমাদের ফার্স্ট দুটো ইলেকট্রন বার হবে। তার মানে এটা কে আছে বলতো? আগে এম মৌলটা কে আছে বলতো? এম মৌলটা আছে স্যার আর্গন হচ্ছে 18, 4s এ দুটো ইলেকট্রন, ডিতে 5টা ইলেকট্রন, 5 আর 2 7, 18 আর সাথে টোটাল হচ্ছে 25। তাহলে 25 কে স্যার? 25 হচ্ছে ম্যাঙ্গানিজ। তাহলে ম্যাঙ্গানিজে তার ম্যাঙ্গানিজের ম্যাক্সিমাম জারণ সংখ্যা কত হতে পারে? ম্যাঙ্গানিজের ম্যাক্সিমাম জারণ সংখ্যা কত হতে পারে? আমরা বলবো যে স্যার ম্যাঙ্গানিজের ম্যাক্সিমাম জারণ সংখ্যা +7 পর্যন্ত হতে পারে। কিরকম? ম্যাঙ্গানিজ তো 4s2 3d5, ভালো করে ভাব, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 3d এর 5টা ইলেকট্রন, 4s2 3d5, এইটা হচ্ছে ম্যাঙ্গানিজ। 4s, এটা হচ্ছে 3d। ঠিক আছে, তাহলে 4s এটা যদি 3d হয়, তাহলে এইখানে 4s এর পরে 4p তো ফাঁকা আছে, এটা তো 4p। তাহলে ম্যাঙ্গানিজ এক্সাইটেড হলে কি হবে? এক্সাইটেড বা উত্তেজিত অবস্থায় কি হবে? এ একটা ইলেকট্রন একে দেবে। একটা ইলেকট্রন যদি একে দেয়, তাহলে এর মধ্যে টোটাল তখন কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন হলো? বলবি 7 আনপেয়ার্ড ইলেকট্রন বা 7টা ঠিক অযুগ্ম ইলেকট্রন হলো। ওই জন্য ম্যাঙ্গানিজ কততে থাকতে পারে? বলবি ম্যাঙ্গানিজ +7 অবস্থায় থাকতে পারে, 7+। তাহলে ম্যাঙ্গানিজ যদি 7 অবস্থাতে থাকে, একমাত্র অক্সাইড তৈরি হতে পারে এইটা। অক্সাইড মানে তো 2, ভালো করে ভাব, অক্সাইড মানে তো O2-, অক্সাইড মানে মাথার উপরে 2। তার মানে এর যোজ্যতা, মেটাল বা যে ধাতুটা আছে সেই ধাতুর যোজ্যতা 7, অক্সিজেনের যোজ্যতা 2। তার মানে ক্রিস ক্রস আমরা করব ছোটবেলায় যেরকম আমরা দেখেছি। তাহলে ক্রিস ক্রস যদি আমরা করি, তার মানে কি হতে পারে? M2O7 হতে পারে। এই হচ্ছে ব্যাপার, তাই তো? মৌলটির সর্বাধিক যোজ্যতা বিশিষ্ট, দেখ ম্যাঙ্গানিজের অনেকগুলো ভাগ হয় বা অনেকগুলো যোজ্যতা বা যোজক স্তর আছে। ম্যাঙ্গানিজ 2+ হয়, ঠিক আছে, ম্যাঙ্গানিজ 4+ হয়, ম্যাঙ্গানিজ 7+ হয়। এই 7 হচ্ছে ম্যাঙ্গানিজ সর্বাধিক যোজ্যতা, কারণ সে যখন এক্সপ্যান্ড করবে 7টা ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন তার মধ্যে থাকতে পারে, 7টা আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, এমনি 4s এ দুটো পেয়ার থাকে, উত্তেজিত করলেই পেয়ারটা ভেঙে যাবে, সে 4p যেহেতু ফাঁকা আছে 4p তে একটা ইলেকট্রন পাঠিয়ে দেবে। টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন দেখ 7। ওই জন্য ম্যাঙ্গানিজের +7 অক্সিডেশন স্টেট দেখা যায়। ঠিক আছে, এগুলো ক্লাস 12-এ আরো ভালো করে পড়বি এই জিনিসগুলো। কথা বোঝা গেল কি বলছি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে M2O7 স্যার, এটা M2O7 এটাই হতে পারে। অক্সাইড মানে 2 আর এটা মানে 7, ব্যাস। পরেরটাই আয় দেখ, বলছে O2-, F-, Na+, Mg2+, L3+, এরা এই আয়নগুলো পরস্পর আইসো ইলেকট্রনিক একদমই স্যার। প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা 10, তুই যদি বার করিস প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা 10 আসবে। বলছে এদের নিয়নের ন্যায় ইলেকট্রন বিন্যাস একদম। এদের আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম কি হবে স্যার? আয়নীয় ব্যাসার্ধ বাদিক থেকে যত আমি ডান দিকে যাচ্ছি, তুই ভাব অ্যালুমিনিয়াম 3+-এ কি হচ্ছে? অ্যালুমিনিয়াম 3+-এ স্যার প্রোটন আছে 13টা, ইলেকট্রন আছে 10টা।
তাই তো? অ্যালুমিনিয়াম 3+ প্রোটন আছে 13টা, ইলেকট্রন আছে 10টা। তোদের শিখতে হয় এইভাবে, প্রোটন আছে নিউক্লিয়াসের মধ্যে আর ইলেকট্রন আছে নিউক্লিয়াসের বাইরে। তাহলে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে মারামারি বাঁধবে, যে নাম্বারে বেশি সে জিতবে। প্রোটন নাম্বারে বেশি আছে, ইলেকট্রন 10টা আছে, প্রোটন 13টা আছে, মানে 13 জন মিলে 10 জনকে টানছে। তাহলে 13 জনের দিকে টানবে 10 জনকে, তার মানে ইলেকট্রন কি হবে, নিউক্লিয়াসের একটু কাছাকাছি চলে যাবে কক্ষপথ নিয়ে, তাই তো? তার মানে ব্যাসার্ধ কি হবে, কমে যাবে। তার মানে O2- থেকে যত তুই L3+ এর দিকে যাবি তত তোর আস্তে আস্তে প্রোটনের নাম্বারটা বাড়বে, ঠিক, আর ইলেকট্রনের নাম্বারটা কমবে। তার মানে নিউক্লিয়াস আরো পাওয়ারফুল হবে, জেড এফেক্টিভ বেড়ে যাবে, তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাবে। নিউক্লিয়াস পাওয়ারফুল হচ্ছে মানে নিউক্লিয়াস ইলেকট্রনকে টানছে নিউক্লিয়াসের দিকে, তার মানে ব্যাসার্ধ কি হবে, কমে যাবে। ওই জন্য O2- থেকে Al3+ পর্যন্ত ক্রমাগত ব্যাসার্ধ কমে। ইজি কনসেপ্ট, এটা কিছু নেই। নেক্সট এই কোয়েশ্চেনে আয়। তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে সিলিকন সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এটা আছে, ঠিক আছে। প্রথম আয়নীভবন শক্তি যথাক্রমে কোন সেটের সঙ্গে মেলে, আচ্ছা এটা দিয়েছে। এবার একটা জিনিস দেখ তুই ভালো করে, সিলিকন আছে, ফসফরাস আছে, সালফার আছে, ক্লোরিন আছে। তো আমাকে এরকম এটা সেট ভিত্তিক যদি প্রশ্ন দেয় তাহলে তো তোর ফার্স্টে ডেটা জানতে হবে। তাহলে আমি বলবো যে সিলিকনের থেকে ফসফরাসে, সিলিকনে কি আছে দেখ, সিলিকন তো 14, সিলিকন তো 14, তার মানে 1s2 2s2 2p6 3s2 3p4, এইটা হচ্ছে সিলিকন। ফসফরাস আমাদের কত হবে, ফসফরাস হবে 1s2 2s2 2p6 3s2 3p5, এইটা হচ্ছে ফসফরাস। তারপরে আছে সালফার, সালফার কত, ঠিক 1s2 2s2 সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন 2s2 2p6 3s2 3p6। আর ক্লোরিনের ক্ষেত্রে যদি আমি বলি, ক্লোরিনের ক্ষেত্রে হবে 3p7 এই 3p5, সরি 3p7, ঠিক আছে, ঠিক করলাম কি, সরি, কার্বন সিলিকন তো 14, তাই তো 1s2 ওহো মাথা খারাপ হয়ে গেছে আমার, সরি, 1s2 2s2 2p2 3p2 হবে, 3p3 হবে, ঠিক আছে, 3p4 হবে, 3p5 হবে। আচ্ছা এটা কি করছি আমি, পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, তাই না? এটা পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, তো পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে আয়নীভবন শক্তি আস্তে আস্তে বাড়বে, এইটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। আমি এটা কনফিগারেশন লিখলাম ঠিকই, কিন্তু যত আমি পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাব, যেহেতু কক্ষপথের সংখ্যা আমার একই থাকছে, কক্ষপথে একটা একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে, কক্ষপথের সংখ্যা একই কিন্তু কক্ষপথে একটা একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে। তো ইলেকট্রন যদি যুক্ত হয় তাহলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বল বাড়ছে, তাহলে আকর্ষণ বল বাড়ছে মানে সেই ইলেকট্রনকে তাড়াতে গেলে বেশি পরিমাণ শক্তি আমার দিতে হবে। তাহলে সেই ইলেকট্রনকে তাড়াতে গেলে বেশি পরিমাণ শক্তি যখন আমি দিচ্ছি, ঠিক আছে, তো তখন আমার আয়নীভবন শক্তি বাড়ছে, তার মানে এইখান থেকে এটা বাড়বে। এই যে কমে গেল এটা ভুল, ভালো করে ভাব, এটা ভুল। প্রথমে বাড়লো তারপরে কমলো, এটা ভুল। প্রথমেই কমলো, এটাও ভুল। প্রথমে বাড়লো বাড়লো, এটা এবং এটার মধ্যে ডাউট হবে, এটা এবং এটার মধ্যে ডাউট হবে, তারপরে বলেছে বেড়ে যাবে। এবার দেখ যখন আমি ক্লোরিনে আসছি, সেই ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু তার আয়নীভবন শক্তি কমে যাবে, ঠিক আছে। যখন আমি ক্লোরিনে আসছি 786 1012 1256 আস্তে আস্তে বাড়ছে, 999 1012 এটাও আস্তে আস্তে বাড়ছে। তারপরে সালফার থেকে যখন আমি ক্লোরিনের দিকে আসছি, এখানে 2p4 আছে, এখানে 2p5 আছে। তো ক্লোরিনের ক্ষেত্রে আয়নীভবন শক্তি অনেক কম, কারণ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি। ক্লোরিনের ক্ষেত্রে তো আমরা জানি যে সর্বাধিক ইলেকট্রন আসক্তি আছে, তার মানে ইলেকট্রন ঢোকাতে সে চায়, ঠিক আছে, তার মানে ইলেকট্রন বের করতে সে চাইবে না, তার মানে জিনিসটা কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা উত্তর, তার মানে এটা বাড়বে না। ওকে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট, ঠিক। এই কোয়েশ্চেন আমাদের একটু ডেটা ভিত্তিক প্রশ্ন, পরীক্ষাতে এই কোয়েশ্চেন আসতেই পারে, না আসার কোনো মানে কথা নয়। তো তোকে যে এক্স্যাক্ট ডেটা এখানে খেয়াল রাখতে হবে সেরকম ব্যাপারটা নয়, ঠিক আছে, এক্স্যাক্ট ডেটা যে তোকে মাথায় রাখতেই হবে সেরকম ব্যাপারটা নয়, এই জিনিসগুলোকে এইভাবে সলভ করার চেষ্টা করবি। নেক্সট পরেরটায় আয়, 9 নম্বর দেখ, দ্বিতীয় পর্যায়ের সমস্ত মৌলের প্রথম আয়নীভবন শক্তির সঠিক অবরোহী ক্রম। অবরোহী ক্রম কথাটার মানে হচ্ছে বেশি থেকে কম কোনটি, অবরোহী ক্রম কোনটি সেটা জানতে চাইছে, তাই তো? তাহলে নিয়ন ফ্লুরিন অক্সিজেন,
নাইট্রোজেন, কার্বন, এইটা বলছে। আমাকে বলেছে আয়নি ভবন শক্তি নিয়নের সব থেকে বেশি হবে, ঠিক আছে, ফ্লুরিন, তারপর অক্সিজেন, ফ্লুরিনের পরে তো নাইট্রোজেন চলে আসবে, ফ্লুরিনের পরে নাইট্রোজেন আসবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ভালো করে ভাব, ফ্লুরিনের পরে নাইট্রোজেন আসবে, ঠিক আছে, ফ্লুরিন, নাইট্রোজেন আসবে, নাইট্রোজেনের পরে অক্সিজেন আসবে। কেন স্যার নাইট্রোজেন এখানে চলে আসবে কেন? কারণ নাইট্রোজেনের আমাদের হুন্ড রুল অনুযায়ী, যেটা তোকে দেখালাম, যে হুন্ড রুল অনুযায়ী হাফ ফিল্ড হচ্ছে, তো সেই জন্য তার আয়নি ভবন শক্তি অনেক বেশি হয়ে যাবে। তারপরে নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, তারপরে আমাদের ফ্লুরিন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, এখানে নাইট্রোজেন, তারপর কার্বন আছে, তারপর অক্সিজেন আছে, অক্সিজেন এখানে আসবে, তার মানে এটা ঠিক, ঠিক আছে। এগুলো বইতে খুব ভালোভাবে দেওয়া আছে, এবং আমি যে বইটা দিয়েছি সেই বইতে ব্যাখ্যাটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমার নিজের মতো করে ব্যাখ্যা দেওয়া আছে ওখানে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো একবার পড়ে নিবি, রিভিশন পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখ এখানে আমাকে বলেছে যে ফ্লুরিন আয়নের আয়নি ভবন শক্তি বা এফ মাইনাস আয়নের আয়নি ভবন শক্তি 300 কিলোজুল মোল ইনভার্স, ঠিক আছে। তার মানে আয়নি ভবন শক্তি মানে এফ মাইনাস আয়ন আছে, এফ মাইনাস আয়ন থেকে ফ্লুরিন অণুতে বা ফ্লুরিন পরমাণুতে রূপান্তরিত হচ্ছে 300 হলে, এই তথ্য থেকে ফ্লুরিন পরমাণুর ইলেকট্রন আসক্তি কত হবে, ঠিক। আয়নি ভবন শক্তি যদি 320 কিলোজুল মোল ইনভার্স হয়, ইলেকট্রন আসক্তি একটা ইলেকট্রনকে তো আমি বার করছি, তাহলে একটা ইলেকট্রনকে বার করতে গেলে যদি আমার এত শক্তি লাগে, তাহলে একটা ইলেকট্রনকে ঢোকাতে গেলে এত শক্তি লাগবে। ইলেকট্রন তো আমাদের একটা আছে সেম, ঠিক আছে, ইলেকট্রন তো আমাদের একটা আছে। 10 নম্বর প্রশ্ন ভালো করে লক্ষ্য কর, 10 নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা এইখান থেকে তোদের বলি, তাহলে জিনিসটা বুঝতে তোর সুবিধা হবে। কোথায় গেল 10 নম্বর? 10 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, দেখ ইলেকট্রন আসক্তি প্রক্রিয়া হচ্ছে এটা, মানে এই যে বিক্রিয়াটা আমি বললাম, এই বিক্রিয়ার পুরো উল্টো জিনিস। এখানে একটা ইলেকট্রনকে বার করছি, এখানে একটা ইলেকট্রনকে ঢোকাচ্ছি, তাহলে রিভার্স প্রক্রিয়া, আয়নি ভবন শক্তির রিভার্স প্রক্রিয়া এটা। তাহলে ওই জন্য বলছে যে একটা ইলেকট্রন অপসারণ করতে যদি এত শক্তি শোষিত হয়, ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রনকে যোগ করতে অতটা শক্তি নির্গত হবে, তাপমৌচিক হবে, কারণ ইলেকট্রন তো আমাদের একটাই আছে, ওটা শোষণ হলে এটা বর্জন হবে, ওটা যদি আমাদের এক্সোথার্মিক হয় তাহলে এটা এন্ডোথার্মিক হবে, ঠিক আছে। ইলেকট্রন যেহেতু একটা সেটা, আর এটার পুরো অপোজিট প্রসেস, মানে আয়নি ভবন শক্তি এবং ইলেকট্রন আসক্তি, একটা ইলেকট্রনকে বের করা, একটা হচ্ছে ইলেকট্রনকে ঢোকানো, দুটো জিনিস অপোজিট। ইলেকট্রনের নাম্বার সেম বলে আমাদের সংখ্যাও সেম হবে। 11 নম্বরে পর্যায় সারণীর সাহায্য না নিয়ে বলো নিচের কোন সেটের পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলি একই গ্রুপে অবস্থান করবে, ঠিক আছে ভাই। ম্যাজিক নাম্বার মনে আছে তো, 4, 12, 38, 88, 5, 11, দেখ 4 কার আছে, তুই তো এমনি পর্যায় সারণী দেখলেই দেখতে পাবি 4 আছে স্যার বেরিলিয়ামের, তারপরে আছে ম্যাগনেসিয়ামের, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এখানে আছে আমাদের 9 কে আছে, 9 আছে ফ্লুরিন আর সালফার, ফ্লুরিন আর সালফার এক জায়গাতে আছে নেই, ঠিক আছে। 24 কে আছে, 24 আছে হচ্ছে আমাদের ক্রোমিয়াম, এটা ক্রোমিয়ামের গ্রুপ, ঠিক আছে। তাহলে 12 পরে 4 পরে 8, 12 পরে 38, 12 পরে 38 আমাদের কত, এটা হচ্ছে তোর, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে তোর 26, এটা হচ্ছে 26, তাই তো। অ্যাকচুয়ালি আমাদের কি হয়, আমি যদি গ্রুপ নাম্বার 2 দেখি, দেখ পর্যায় সারণীর যেটা ম্যাজিক নাম্বার বলে সেটা হচ্ছে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তাই তো। নাম্বারটা ভালো করে লক্ষ্য কর, বেরিলিয়াম হচ্ছে আমাদের কত অ্যাটমিক নাম্বার যদি বলি, তাহলে বেরিলিয়াম 4, ম্যাগনেসিয়াম ক্ষেত্রে 12, ক্যালসিয়ামের ক্ষেত্রে 20, স্ট্রনসিয়ামের ক্ষেত্রে 38, ঠিক আছে। এইটা কত 38 আর 18, 56, ঠিক আছে। 38 আর 18 কত 56। এবার দেখ আমার এখানে কাকে কাকে দেওয়া আছে, 4 আছে, 4 আছে, 12 আছে, 38 আছে, মাঝখানে 20টা দেয়নি, তার মানে আর এখানে 56-র পরে 32 হবে, মানে রেডিয়াম, রেডিয়াম হবে, রেডিয়াম হচ্ছে 88, তার মানে আমাদের ম্যাজিক নাম্বার কত 2, 8, 8, 18, 18, 32, এই যে পর্যায় সারণীর ক্ষেত্রে এটা ম্যাজিক নাম্বার আমরা জানি, ঠিক। 2, 8, 8, 18, 18, 32, এখানে দেখ 8-এর গ্যাপ, এটাও দেখ 8-এর গ্যাপ, এটাও দেখ 18-র গ্যাপ, এটাও 18-র গ্যাপ, এটা 32-এর গ্যাপ, 2-এর গ্যাপটা এখানে আমি দিইনি, ওই জন্য 2, 8, 8, 18, 18, 32, এটা পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 2 এর কথা বলছি, পর্যায় সারণীর আমি বলছি গ্রুপ নাম্বার 2 এর কথা, ঠিক আছে, সেকেন্ড গ্রুপের কথা বলছি। ওকে স্যার, ভালো কথা। তার মানে অ্যালকালি গ্রুপ এটা, বা অ্যালকালাইন আর্থ মেটালের গ্রুপ। নেক্সট 12 নম্বরে আয়, দেখ ক্যালসিয়ামের প্রথম আয়নি ভবন শক্তি এত, পটাশিয়ামের প্রথম আয়নি ভবন শক্তি
অপেক্ষা উচ্চতর হওয়ার কারণ কি? কারণ স্যার ক্যালসিয়ামের ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ পটাশিয়ামের তুলনায় অনেক বেশি। কারণ ক্যালসিয়ামের ক্ষেত্রে বলবি যে এস কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, এস কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, পটাশিয়ামের ক্ষেত্রে এস কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তুই যদি ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস যদি তুই বার করিস, তাহলে ইলেকট্রন বিন্যাস বার করলে ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখবি 3p6 4s2, ক্যালসিয়ামে দেখবি 3p6 4s2, পটাশিয়ামে দেখবি 3p6 4s1। তাহলে এখানে এস অরবিটালে দুটো ইলেকট্রন, এখানে এস অরবিটালে একটা ইলেকট্রন। ওই জন্য ক্যালসিয়ামের কার্যকরী নিউক্লিয় আধান বা জেড এফেক্টিভ পটাশিয়ামের থেকে অনেক বেশি হয়। ঠিক আছে, এই আর কোনো রকম কোনো কালার মানে জিনিস নয়। আয়নি ভবন শক্তির কথা যখন বলছে, আয়নি ভবন শক্তি মানে নিউক্লিয়াসের সাথে লাস্ট যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের অ্যাট্রাকশন দেখবি। এস অরবিটালের আবরণী প্রভাব বা এস অরবিটালে দুটো মানে আবরণী নয়, দুটো ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন থাকলে নিউক্লিয়াস আরও ভালোভাবে তাকে টানবে। এখানে এস অরবিটালে একটা ইলেকট্রন আছে, তাহলে একে ভালোভাবে টানবে মানে এর সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেশি হবে, তার জন্য নিউক্লিয়াসের উপরে কার্যকরী আধান অনেক বেড়ে যাবে, তো জেড এফেক্টিভের মান বেশি হবে। তো এ কারেক্ট আনসার হবে। ঠিক আছে, এ কারেক্ট আনসার হবে। ঠিক, ওকে, এ কারেক্ট আনসার হবে। নেক্সট পরেরটা দেখো। ওকে, 1 মিনিট। ওকে, বেশ, তাহলে 12 নম্বর এটা কমপ্লিট হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 13তে আসো। একটি মৌলের পরপর 4টি আয়নি ভবন শক্তি যথাক্রমে 191, 578, 872 এবং 5962 কিলো ক্যালোরি পার মোল। এই মৌলটির যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত আছে? দেখ ভাই, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বা যোজক ইলেকট্রন সংখ্যা কত তুই কিভাবে বার করবি? একটা জিনিস ভাব, প্রথম আয়নি ভবন শক্তি কম স্যার, সেকেন্ড আয়নি ভবন শক্তিও কম, থার্ড আয়নি ভবন শক্তিও কম, তার মানে এই তিনটে একটা লেভেলে আছে, মানে এক রেঞ্জের মধ্যে আছে মোটামুটি। হ্যাঁ, অনেকটা পার্থক্য, বাট এটার থেকে এটার পার্থক্য ভাব। তার মানে আমি বলছি যে যখন এটা এম থেকে প্রথমে এম প্লাস হলো, একটা ইলেকট্রন হলো, তারপরে M2+ হলো, আরেকটা ইলেকট্রন বাইরে বার হলো, তারপরে M3+ হলো, আরেকটা ইলেকট্রন বাইরে বার হলো, এই M3+ থেকে যখন M4+এ যাচ্ছে, এইখান থেকে জাম্পটা তুই ভাব যে কত এনার্জি তাকে দিতে হচ্ছে তবে গিয়ে একটা ইলেকট্রন সে বার করবে। তার মানে এইটা কি হতে চাইবে? এইটা হতে চাইবে না। তাহলে এই মৌলটির যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা তুই বলবি তিনটেই সে কেবলমাত্র হতে পারে, তো M থেকে M3+ যেতে পারে, ওই জন্য যোজক ইলেকট্রনের সংখ্যা কত হবে? 3 হবে। 3 উইল বি দ্য কারেক্ট আনসার। কারণ তুই ডেটা দেখ, ডেটা দেখেই তুই দেখতে পাবি এটা। ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা হতে চাইবে না। মানে ব্যাপারটা এইরকম যে ভাই, আমি যদি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বার করলাম, সোডিয়াম প্লাস হলো বা Na+ হলো, এটা তো এমনিই হয়। কিন্তু এবার যদি আমি বলি যে Na+ থেকে আরেকটা ইলেকট্রন তুই বার করছিস, Na2+ হচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হবে না, কারণ সোডিয়ামে কখনো দুটো প্লাস হয় না। মানে সোডিয়াম প্লাস হলে তো সে নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন পেয়ে যাচ্ছে। তাহলে এইটা ব্যাপারটা হচ্ছে সেই রকম যে নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাওয়ার পরে তারপরে জোর করে তুই আরেকটি ইলেকট্রন বার করার চেষ্টা করছিস, যেটা সম্ভব না। ওই জন্য যোজক ইলেকট্রন 3 হবে। নেক্সট এটাই আয়, এটাই আয়। একটি মৌলের পরপর 5টি আয়নি ভবন শক্তির মান যথাক্রমে 7.1, 14.3, 34.5, 46.8 এবং 162.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে মৌলটি কোনটি? এর মধ্যে এই মৌলটা কোনটা আছে সেই মৌলটা তোকে বার করতে হবে। 5টি আয়নি ভবন শক্তি, ঠিক আছে। তাহলে সিলিকনের কথা যদি আমি বলি, দেখ একটা দুটো মানে এইটা ফার্স্ট, এটা যদি আমি মৌলর কথা বলি তাহলে একটা দুটো তিনটে চারটে, এটা পাঁচটা, এখান থেকে এইটা অনেক জাম্পে আছে, 46 থেকে 162 ইলেকট্রন ভোল্ট আছে। ঠিক আছে, 46.8 থেকে 162 ইলেকট্রন পয়েন্ট 4 আছে, তার মানে চারটে ইলেকট্রন 4 ইলেকট্রন রিমুভ হতে পারে, 4 ইলেকট্রন রিমুভ হতে পারে, তার মানে তার যোজ্যতা 4 আমি বলবো। চারটে ইলেকট্রন রিমুভ হতে পারে, কাছাকাছি আছে দেখ পরপর, তার মানে চারটে তার যোজক ইলেকট্রন, চারটে যোজক ইলেকট্রন মানে এটা গ্রুপ নাম্বার 14 এলিমেন্ট আছে, গ্রুপ নাম্বার 14 এলিমেন্ট মানে সিলিকন। এখান থেকে এটা তো হবে না, এটা তো অনেক বড়, এখান থেকে এটা হবে না, গেল এটা। নেক্সট পরের কোয়েশ্চেনে যাই আমরা। পরের কোয়েশ্চেনে দেখো, নাইট্রোজেনের প্রথম আয়নি ভবন শক্তি বা আয়নীকরণ শক্তি
1402 কিলোজুল মোল ইনভার্স। ঠিক তার পরের মৌল অক্সিজেনের প্রথম আয়নীভবন শক্তি এত অপেক্ষা বেশি হওয়ার প্রকৃত কারণ কি? পরের মৌল অক্সিজেনের প্রথম আয়নীভবন শক্তি অপেক্ষা বেশি হওয়ার কারণ কি? কারণ নাইট্রোজেনের 2p উপকক্ষটি ঠিক অর্ধপূর্ণ অবস্থা, যেটা আমরা হুন্ডের সূত্রের কথা বললাম যে সিমেট্রিক এবং তারা অতিরিক্ত স্থিতিশীল হয়, এই জন্য নাইট্রোজেনের আয়নীভবন শক্তি এই রেঞ্জে হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, দুটো প্রক্রিয়া আছে। একটা মেটাল থেকে একটা ইলেকট্রনকে আমি যোগ করছি, এম মাইনাস হচ্ছে, যেটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। আর প্রক্রিয়া 2 বলছি ইলেকট্রনকে বাইরে বার করছি, এম মাইনাস থেকে এমে যাচ্ছি, একটা ইলেকট্রনকে বাইরে বার করছি। ডেল এইচ ইজ ইকুয়াল টু ওয়াই। এখানে এক্স আর ওয়াই যদি আমি বলি তাহলে কোনটা সঠিক? দেখ, বলছে এম মাইনাসের আয়নীভবন শক্তি হচ্ছে ওয়াই, একদমই তাই। আয়নীভবন শক্তি বলছে ওয়াই, একদমই তাই। একটা ইলেকট্রনকে রিমুভ করছি তো এখানে, মানে এম মাইনাস থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করে এম হচ্ছে, তাহলে আয়নীভবন শক্তি ওয়াই। আর এম এর ইলেকট্রন আসক্তি ঠিক তার মান হচ্ছে এক্স, একদমই তাই। তাপমোচী মান হিসেবে এটা হচ্ছে এক্স বা মাইনাস এক্স। আমরা যদি বলি তাপমোচী মানে তো আমাদের হিট রিলিজ হবে বাইরে, ঠিক আছে, এক্সোথার্মিক বলি যাকে, তাহলে সেটা হচ্ছে মাইনাস এক্স। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, তাহলে এ আর বি দুটোই ঠিক, কারণ আয়নীভবন শক্তি এবং ইলেকট্রন আসক্তি দুটো পুরো অপোজিট ফেনোমেনন, দুটোই ঠিক। নেক্সট 17 নম্বরে আয়, আর্গন 4s1, আর্গন 4s2, জেড আর্গন 3d10 4s2 এটা বলেছে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রন তিনটি ধাতব ধর্মে ক্রম কেমন হবে? আচ্ছা তুই ভাবে এটা কে আছে? আর্গন 4s1 মানে কে স্যার? পটাশিয়াম আছে, পটাশিয়াম 19। এটা কে আছে? 4s2 মানে কে আছে বল? ক্যালসিয়াম 20। আর এটা 3d10 4s2 আছে, 3d10 4s2 মানে হচ্ছে এটা জিঙ্ক আছে, জিঙ্ক 30, বা কপারও আমি সরি না, জিঙ্কই হবে, 4s2 আছে তাই, 4s1 হয়ে গেলে আমাদের কপার হতো। ইলেকট্রন বিশিষ্ট মৌল তিনটি ধাতব ধর্মের ক্রম কেন হবে? ভাই পটাশিয়াম তো ভালো ধাতু, গ্রুপ নাম্বার 1 আছে, যেটাকে আমরা ক্ষার ধাতু বলি, তাহলে পটাশিয়ামের ধাতব ধর্ম বেশি, একটা ইলেকট্রন বাইরে বার হবে। ক্যালসিয়ামের ধাতব ধর্ম একটু কম, জিঙ্কের ধাতব ধর্ম আরও কম, তাহলে এক্স এর ধাতব ধর্ম বেশি, তারপরে ওয়াই, তারপর জেড, এ কারেক্ট আনসার হবে। ইজি কোয়েশ্চেন, এগুলো ইজি, এই জিনিসগুলো পারবি, এগুলো নিয়ে কিছু বলার নেই। সোডিয়াম সহজেই Na+ আয়ন গঠন করে, কিন্তু Na2+ আয়ন গঠন করে না কেন? কারণ স্যার সোডিয়ামের একটা ইলেকট্রন বার করতে গেলে কোনো এনার্জি দিতে হয় না, এটা এমনি এমনি বার হয়ে যায়, ওই জন্য প্রথম আয়নীভবন শক্তির মান অনেক কম, দ্বিতীয় আয়নীভবন শক্তি I2-র মান অনেক বেশি হয়, সেই কারণের জন্য ইজি। ইজি প্রশ্ন, কিছু নেই। নেক্সট 19, হাইড্রোজেনের 3টি প্রজাতি H-, H নিরপেক্ষ পরমাণু H+ এর ব্যাসার্ধের সঠিক অবরোহী ক্রম কি হবে? অবরোহী ক্রম কথাটার মানে হচ্ছে বেশি থেকে কম, ঠিক আছে, অবরোহী ক্রম মানে কি বলছি? বেশি থেকে কম। এবার তুই বল, একটা আছে H, হাইড্রোজেন পরমাণু মানে প্রোটন একটা আছে, ইলেকট্রন একটা আছে। H+ মানে প্রোটন একটা আছে কিন্তু ইলেকট্রন নেই, আর H- মানে প্রোটন একটা আছে আর ইলেকট্রন দুটো আছে। তাহলে তুই কি বলবি যে স্যার ব্যাসার্ধের অবরোহী ক্রম কার বেশি হবে? ইলেকট্রন এখানে বেশি, তার মানে ইলেকট্রন টানবে, ইলেকট্রন আরো ছড়াতে চাইবে, তার মানে H- বেশি হবে, বেশি হবে। এখানে একজন এখানে একটা জিরো, তার মানে একজনে কি মোটামুটি ঠিক আছে জায়গায়, আর এখানে প্রোটন একটা, ইলেকট্রন নেই, তার মানে প্রোটন টানবে। ব্যাপারটা এই রকম, ঠিক আছে। তার মানে তুই এই যে জায়গাটা, সেই জায়গাতে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে মারামারি দেখবি, যে জিতবে সেই দিকে টানবে, কনসেপ্ট হচ্ছে এই রকম, ঠিক আছে। তার মানে H- বেশি হবে, তারপরে H হবে, তারপরে H+ হবে, H- এই হচ্ছে বিষয়। গেল, নেক্সট পরের কোয়েশ্চেনে আয়। অক্সিজেন পরমাণু থেকে O2- আয়নের গঠনের প্রক্রিয়াটি দুটো ধাপে ঘটে, একদমই তাই। প্রথমে একটা ইলেকট্রন তুই দিলি, O- হলো, এটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। O- এর মধ্যে আরেকটি ইলেকট্রন দিলি, O2- হলো, এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। প্রথমেরটা বলছে -141 কিলোজুল, পরেরটা বলছে +780 কিলোজুল। এইটা হওয়ার প্রধান কারণ কি? বলছে O- আয়নটি ইতিমধ্যেই ঋণাত্মক আধানযুক্ত, তাই আরেকটি ইলেকট্রন তার দিকে টানতে নিউক্লিয়াসকে ইলেকট্রন বিকর্ষণ সহ্য করতে হয়। এইটাই তো আমি বলছিলাম যে অক্সিজেন তার ইলেকট্রন আসক্তি তো থাকে না, কেন? কারণ অক্সিজেনের মধ্যে এমনি ইলেকট্রন ঢুকে আছে, তাহলে যখন আরেকটা ইলেকট্রনকে আমি ঢোকাবো, দেখ প্রথমেরটা মাইনাস চাইছে, তারপরে যখন আরেকটা ইলেকট্রনকে আমি ঢোকাবো, তাহলে ঢোকাতে গেলে ইলেকট্রনের প্রতি একটা কি হবে? বিকর্ষণ হবে, বা ইলেকট্রন রিপালশন হবে। সেই রিপালশনের জন্য কি হয়?
তার যে আয়নি ভবন শক্তি, সেই আয়নি ভবন শক্তির মান অনেক বেড়ে যায় এবং সেটা এন্ডোথার্মিক হয়ে যায়, তাপগ্রাহী। ঠিক আছে, মানে হিট বাইরে রিলিজ করছে, আমাকে হিট দিয়ে তারপরে সেই কাজটা করতে হচ্ছে। ওকে, তার মানে উত্তর হবে আমাদের এ। সব ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো একবার করে ভাই পড়ে নিবি। এগুলো পড়াশুনো যারা করেছিস তাদের জন্য বলছি যে এগুলো পড়ানোর মতো কিছু নেই আমার। এম প্লাস M2 প্লাস M3 প্লাসের মধ্যে ধারাবাহিক আয়নি ভবনের নিচের কোন ধাপটি সর্বাধিক শক্তির প্রয়োজন হয়? একদমই তাই, M2 প্লাস থেকে M3 প্লাসে যেতে আমরা লাস্ট স্টেপে যেগুলো দেখলাম, দেখ প্রত্যেকটার মধ্যে সর্বাধিক শক্তি কোথায় লাগছে, সর্বাধিক শক্তি কোথায় লাগছে তুই ভাব। এই যে চারটে যে ভ্যালু আমি বলছিলাম, সর্বাধিক শক্তি কোথায় লাগছে? এইখান থেকে এইখানে দেখ, এইখান থেকে এখানে 300 গ্যাপ, মানে প্রায় 300 কাছাকাছি গ্যাপ আছে। তো সর্বাধিক শক্তি এখানে, এইখানে নয়, অনেক বেশি। এই কোয়েশ্চেনটাও তাই ছিল, সর্বাধিক শক্তি কোথায় লাগছে? 3 প্লাসে, তাই তো? তার মানে 3 নম্বর ইলেকট্রনকে বাইরে বার করতে গেলে আমার সর্বাধিক শক্তি লাগছে। তার মানে M2 প্লাস থেকে M3 প্লাস। আগের কোয়েশ্চেনের যে উত্তর, সেই উত্তরটাই এটা। আগের প্রশ্নের উত্তর যেটা, সেই উত্তরটাই এটা। ক্লিয়ার? 21 এটা। 22 নম্বরে আয়, ভবিষ্যতে যদি কোনো নতুন ক্ষার ধাতু কৃত্রিমভাবে সংশ্লেষিত বা আবিষ্কৃত হয়, তার পারমাণবিক ক্রমাঙ্ক সম্ভবত কত হবে? দেখ ভাই, আমরা এখনো পর্যন্ত জানি যে স্যার পর্যায় সারণীতে এখনো পর্যন্ত আবিষ্কৃত মৌল কোনটা? 118, যেটাকে অগ্নেশন বলা হয় বা আন অক্টিয়াম বলি আমরা। এক মানে আন, এক মানে আন অক্টিয়াম। তাহলে এটা স্যার কত নম্বর গ্রুপে আছে বলবি? এটা পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে আছে, একদম লাস্টে, ডান দিকে দেখবি লাস্টে আছে। তাহলে যদি 119 নম্বরে আসে, তাহলে 18 নম্বরের পরে আবার বাদিকে আসতে হবে, একদম বাদিকে আসতে হবে। তাহলে একদম বাদিকে কে আছে? গ্রুপ নাম্বার 1 আছে না? ঠিক আছে, তাহলে 119 নম্বর মৌল গ্রুপ নাম্বার 1এই আসবে, তাই তো? আমি উল্টোভাবে ব্যাখ্যা করলাম, 119 নম্বর মৌল গ্রুপ নাম্বার 1এ আসবে। কনসেপ্ট ক্লিয়ার? এটাই। 119 নম্বর মৌল কোথায় আসবে? 1 নম্বর গ্রুপে আসবে। ঠিক আছে, ওকে স্যার। নেক্সট এটা বল, নিচের কোনটির আয়নীয় ব্যাসার্ধের সঠিক তুলনা? টাইটেনিয়াম 4 প্লাস ম্যাঙ্গানিজ 7 প্লাসের থেকে আয়নীয় ব্যাসার্ধ কম, এটা ভুল হবে। ফসফরাসের ক্ষেত্রে যদি আমি তুলনা করি, ঠিক আছে, ফসফরাস 3 প্লাসের যে আয়নীয় ব্যাসার্ধ, একদমই তাই, ফসফরাস 3 প্লাস, তুই ভাব ফসফরাস এটা তো 15, ঠিক আছে, তার মানে প্রোটন 15টা, ইলেকট্রন 15টা। এবার তুই ভাব ফসফরাস যখন 3 প্লাস হচ্ছে, তার মানে প্রোটন 15টা থাকছে, ইলেকট্রন হয়ে যাচ্ছে 12টা। আর ফসফরাস যখন 5 প্লাস হচ্ছে, তার মানে প্রোটন 15টা থাকছে, ইলেকট্রন হয়ে যাচ্ছে 10টা। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রন 10টা হচ্ছে, তার মানে এর ব্যাসার্ধ কমে যাচ্ছে, এর ব্যাসার্ধ বেশি হয়ে যাচ্ছে। তাহলে আয়নীয় ব্যাসার্ধের সঠিক তুলনা কি? ফসফরাস 3 প্লাসের ব্যাসার্ধটা বেশি হবে, ফসফরাস 5 প্লাসেরটা কমে যাবে, কারণ 10টা ইলেকট্রন আছে, ও সংখ্যায় কম, নিউক্লিয়াস আরও কাছাকাছি ইলেকট্রনকে টানবে, তার মানে এর ব্যাসার্ধ কি হবে? এর থেকে বেশি হবে। দ্যাটস ওয়াই সি কারেক্ট আনসার হবে। দেখ, নিজেদের মধ্যে তুলনা করে দিলাম যে আয়নিক রেডিয়াস ক্যাটায়নের ক্ষেত্রে যেটা হয় আর কি। ঠিক আছে, 24 নম্বরের প্রশ্ন কর, এক্স মৌলটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায় এবং পঞ্চদশ শ্রেণী গ্রুপ নাম্বার 15-এ অবস্থিত। এই মৌলের ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত নিচের কোন উক্তিটি সঠিক? আচ্ছা, গ্রুপ নাম্বার 15-এ আছে এবং এটা কোথায় আছে? এটা আছে চতুর্থ পর্যায়ে। ঠিক আছে, তার মানে 4s2 4p3, ঠিক আছে, 4s2 4p3, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এবার তুই ভাব, নাইট্রোজেন হচ্ছে 2s2 2p3, ফসফরাস হচ্ছে 3s2 3p3, আর্সেনিক হচ্ছে 4s2 4p3। তার মানে এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে আর্সেনিকের কথা বলা। তাহলে আর্সেনিকের ক্ষেত্রে এস এবং ডি উভয় কক্ষ কি পূর্ণ? ঠিক আছে, কিন্তু পি উপকক্ষটি আংশিক পূর্ণ, একদমই তাই। এস কক্ষটি পূর্ণ, ডি কক্ষটি আংশিক পূর্ণ, পি কক্ষক তো আমাদের পূর্ণ হবে না, কারণ এটা তো পি ব্লক। এটা কোন ব্লকে আছে বলবি? স্যার এটা পি ব্লকে আছে, এটা আছে পি ব্লকে। তাহলে যদি পি ব্লকে থাকে, তাহলে পি ব্লক কখনোই পূর্ণ হবে না। পি ব্লক মৌল হচ্ছে তারা, একমাত্র গ্রুপ নাম্বার 18 বাদ দিয়ে, যেখানে পি ব্লক অপূর্ণ অবস্থায় আছে, অপূর্ণ অবস্থায় বা অর্ধপূর্ণ অবস্থায় আছে, বা যাই বলিস। তাহলে পি উপকক্ষ পূর্ণ, এটা হবে না। এস কক্ষটি পূর্ণ, ডি উপকক্ষটি আংশিক পূর্ণ না। এস এবং ডি উপকক্ষ পূর্ণ, পি উপকক্ষটি আংশিক পূর্ণ, এটা ঠিক, এটা ঠিক, এটা পার্শিয়ালি কারেক্ট, ঠিক, পার্শিয়ালি কারেক্ট, বা কারেক্টও নয়, এটা ডি উপকক্ষটি পূর্ণ হবে না। এখানে কোন ডি
বলেছে সেটা এখানে 3D কক্ষপথ যদি আমি বলি, যেমন আর্সেনিকের ক্ষেত্রে 3D তো 10 আছে, ঠিক আছে। এই যে 4s2 আগে তো 3D, ডি উপকক্ষে 10টি ইলেকট্রন ধরতে পারে, তো 10টি ইলেকট্রন ধরে তো তারপরে 4s তারপরে 4p, মানে 4s2 তারপরে 3d10 তারপরে 4p3, তাই তো। মানে কনফিগারেশনটা যদি আমি লিখি 4s2 3d10 4p3, তাহলে পি উপকক্ষ আংশিক পূর্ণ হবে, তাহলে ডি অপশন কারেক্ট। ওকে, ঠিক আছে। লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন আজকে, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায় সারণীর সব মৌলের মধ্যে সর্বোচ্চ হলেও এর ইলেকট্রন আসক্তি ক্লোরিনের তুলনায় কম হওয়ার কারণ কি? কারণ স্যার ফ্লুরিনের সাইজ ছোট, তাই। ঠিক, এটা হচ্ছে আমাদের মেন কারণ। ফ্লুরিনের পারমাণবিক ক্রমাঙ্ক ক্লোরিনের চেয়ে কম, ঠিক আছে। এটা কারণ নয়, ফ্লুরিন গ্রুপ নাম্বার 17-এর প্রথম মৌল হয়, কিছু ব্যতিক্রমী ধর্ম আচরণ করে, সাইজ ছোট, তাই। 2p উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করানো হলে বিদ্যমান ইলেকট্রনগুলির সঙ্গে তীব্র ইলেকট্রনিক বিকর্ষণ ঘটে, একদমই তাই। 2p উপকক্ষে যখন আমি ইলেকট্রনকে প্রবেশ করাতে চাইবো, ঠিক আছে, বাইরে থেকে ইলেকট্রনকে প্রবেশ করাতে চাইবো, তখন কি হবে? ইলেকট্রনের মধ্যে রিপালশন হবে, বিকর্ষণ হবে, যা নির্গত শক্তির একাংশকে নিষ্ক্রিয় করে দেয়। অন্যদিকে ক্লোরিনের অপেক্ষাকৃত বড়, অ্যাকচুয়ালি এর সাইজ ছোট, সাইজ বড়, সাইজ দিয়ে অপশান এখানে দেয়নি, ঠিক আছে। ওই জন্য এই বিকর্ষণ অনেক কম হবে। ক্লোরিন হচ্ছে অনেক বড় এলিমেন্ট অ্যাকচুয়ালি। ফ্লুরিন ক্লোরিনের এই তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি যখন পড়াবো তখন এই জিনিসটা বলবো, ঠিক আছে। তো এই জিনিসটা বলবো, তো বলে তারপরে এই জিনিসটা বলবো। অ্যাকচুয়ালি এটা সাইজের জন্য হয়, ক্লোরিনের ভ্যাকেন্ট 3D অরবিটাল থাকে, তাহলে 3D অরবিটাল হলে এই জিনিসটা হয়। দেখো, তাহলে উত্তর হচ্ছে ডি কারেক্ট আনসার, উত্তর হচ্ছে ডি কারেক্ট আনসার। তাহলে প্রশ্ন ডি, দ্যাট ইজ 25-এর ডি অপশন কারেক্ট আনসার হবে। চল, তাহলে 25টা প্রশ্ন আমি কমপ্লিট করে দিলাম। আমি আবারও বলছি, এখানে 25টা প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এই বইটা যদি নিতে চাস তাহলে কমেন্ট করতে হবে, নেক্সট কি ভিডিও চাস সেটা বলতে হবে এবং শেয়ার করতে হবে, না হলে হবে না। তবেই এই বুকটা পাবি। আর কার কার দরকার কমেন্ট করবি। আমি আজকে খুব ফাস্ট আলোচনা করলাম, আমি জানি যে স্যার অনেকের বুঝতে সমস্যা হলো, কারণ এখন রেকর্ডিং যখন আমি দিচ্ছি তখন একটু ফাস্ট আমাকে আলোচনা করতেই হবে, এবং তোদের এখন রিভিশনটা ঠিকঠাক মতো করতে হবে, প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে। প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস, এবং নেক্সট কোন টপিক চাস সেটাও তোরা কমেন্টে জানাস। টাটা।